আজকে আমরা পড়তে চলেছি ক্লাস 8 এর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তিনটে কোশ্চেন, একটা নয় তিনটা। দেখো প্রথম কোশ্চেন, দুটি পাত্রের একটিতে নুনের গুঁড়ো এবং অন্যটিতে চিনির গুঁড়ো আছে, স্বাদ না নিয়ে, দেখো ডবল কালতে লিখেছি স্বাদ না নিয়ে, আমরা তাদেরকে স্বাদ নেব না, স্বাদ না নিয়ে কিভাবে চিনবো। তো প্রথম কোশ্চেনের অ্যান্সার, তো অ্যান্সার যদি আমি লিখি অ্যান্সার নাম্বার 1, তো আমরা কিভাবে করব। দেখো দুটো পাত্রে যদি নুন হচ্ছে কি NaCl, নুনের সংকেত হচ্ছে কি NaCl। তো নুনকে যদি আমরা উত্তপ্ত করি, উত্তপ্ত চিহ্ন এইভাবে আমরা দিয়ে থাকি, নুনকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা নুনের কোনো চেঞ্জ কিন্তু আমরা লক্ষ্য করব না। তো কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু চিনি, তো চিনি কি না, চিনি হচ্ছে, চিনির সংকেত কি হয়ে থাকে না C12H22O11। ক্লিয়ার? তো চিনিকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা কি দেখব না, চিনির পরিবর্তন ঘটবে। কি দেখব না 12 অণু কার্বন সৃষ্টি হবে এবং তার সাথে সাথে 11 ভাগ জল কি হবে না বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে। 11 ভাগ জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে। তাহলে তো দুটো পাত্রের মধ্যে একটাতে কি ছিল, একটাতে ছিল নুন যার সংকেত হচ্ছে NaCl, আরেকটাতে ছিল চিনি যার সংকেত হচ্ছে C12H22O11। তো দুজনকে উত্তপ্ত করলে যেটাতে পরিবর্তন ঘটবে না সেটা ডেফিনেটলি নুন, আর যেটাতে 12 অণু কার্বনের রং কেমন হয়ে থাকে, কালো হয়ে থাকে, এবং এই কালো কার্বন কি হবে নিচে অধক্ষেপ্ত, কার্বন কি হয়ে থাকে কঠিন হয়ে থাকে, তো নিচে তার অধক্ষেপ জমে থাকবে, কালো রঙের অধক্ষেপ পড়ে থাকবে। তো সেই পাত্রটাতে কি থাকবে, ডেফিনেটলি চিনি থাকবে। তো স্বাদ না নিয়ে আমরা তাপ প্রয়োগের মাধ্যমে তো দুটো উপাদানকে আমরা পৃথক করতে পারবো। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন অ্যান্সার নাম্বার 2। তো নেক্সট কোশ্চেনটা আগে পড়া যাক, দিয়ে আমরা রেডি করব। যে পিবি মানে হচ্ছে প্লাম্বাম, যাকে আমরা সীসা বলে থাকি, যে পরমাণুতে মৌলিক কণার সংখ্যা, তো মৌলিক কণার প্লাম্বাম 82 আর 206। তাহলে উপরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা, নিচেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তো এটাকে আমরা কি বলছি, প্রোটন সংখ্যা। তো প্রোটন সংখ্যা কত না, মৌলিক কণা কি কি না, মৌলিক কণা হচ্ছে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, এগুলো হচ্ছে মৌলিক কণা। তো প্রোটন হচ্ছে কত, নিচে যে সংখ্যাটা লেখা আছে সেটা প্রোটন কণা। তো যেহেতু পরমাণু, তো পরমাণুর ক্ষেত্রে প্রোটন সমান ইলেকট্রন হয়ে থাকে। পরমাণু যেহেতু নিস্তড়িত, সে যতগুলো ধনাত্মক আধানের কণা থাকবে, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক কণা, তো ততগুলো ঋণাত্মক কণার আধান থাকবে, তবেই তো নিস্তড়িত হবে। তাহলে ইলেকট্রনও ডেফিনেটলি কটা থাকবে, 82। তো নিউট্রন কি করে বার করব, তো উপরেরটা কি বোঝায় না, এটা তো বোঝায় ভর সংখ্যা। তো ভর সংখ্যা সমান কি হয়ে থাকে না, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, যাকে আমরা সিম্পল ভাষায় এভাবেও লিখতে পারি, ভর সংখ্যাকে অ্যাটমিক মাস A দ্বারা প্রকাশ করি, প্রোটন সংখ্যাকে P দ্বারা, আর নিউট্রন সংখ্যাকে N দ্বারা। তাহলে আমাকে নিউট্রন সংখ্যা যদি আমাকে বার করতে হয়, পিটাকে এপাশে নিয়ে আসতে হবে, তাহলে A - P = N। তাহলে N = মানে কি বলতে পারি, A - P। তার মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা আমাকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে ভর সংখ্যা হচ্ছে কত 206, প্রোটন সংখ্যা হচ্ছে কত 82। তো বাদ দিয়ে দিলে কত আসছে না, বাদ দিয়ে দিলে 124, তাই তো বাদ দিয়ে দিলে 124। তাহলে N = কত 124। তাহলে Nটা হচ্ছে কি নিউটন সংখ্যা, তো নিউটন হচ্ছে কত 124। ক্লিয়ার হয়েছে, বোঝাতে পেরেছি? তো আমরা তার মৌলিক কণার সংখ্যা আমরা নির্ণয় করতে পারলাম। থার্ড কোশ্চেন লক্ষ্য করো, যে প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে মাথার শুকনো চুল আঁচড়ানোর পর কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন। তো অ্যান্সার নাম্বার 3 কি বললো, যে কাগজের টুকরো কি হয়ে থাকে না, কাগজের টুকরো কেমন হয়ে থাকে না, নিস্তড়িত। কাগজের টুকরো কেমন হয়ে থাকে না, নিস্তড়িত। এবারে প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে মাথার চুল আঁচড়েছি, তাহলে মাথার চুল আর চিরুনির মধ্যে দেখো যে দুটো বিপরীত বস্তু, তো একটা মাথা আর একটা মাথার চুল আর একটা প্লাস্টিকের চিরুনি, তাহলে একে অপরের মধ্যে কি হচ্ছে, বারবার এমনি করে আঁচড়ানো মানে কি না ঘর্ষিত হচ্ছে। তাহলে ঘর্ষণের ফলে দুটো ভিন্ন বস্তুর মধ্যে দুটো বিপরীত আধানের সৃষ্টি হলো। তাহলে কার মধ্যে, একটা হচ্ছে মাথার চুল, নেক্সট আরেকটা হচ্ছে কি না প্লাস্টিকের চিরুনি, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো আমি মানলাম যে মাথার চুলে ধনাত্মক আধান সৃষ্টি হলো +V, আর প্লাস্টিকের চিরুনিতে আমি মানলাম অপোজিট আধান, যেটা হবে ঋণাত্মক আধান। তাহলে প্লাস্টিকের চিরুনির মধ্যে একটা আধান তাহলে জমলো, যেটা হচ্ছে এই ধরনের আধানটাকে আমরা কি বলে থাকি না স্থির তড়িৎ আধান, তাহলে জমেছে।
তাহলে এবারে প্লাস্টিকের চিরুনি তাহলে কি হয়েছে, আধানগ্রস্ত হয়েছে। তাহলে কোন একটা আধানগ্রস্ত বস্তুকে যদি একটা নিস্তড়িত কাগজের টুকরোর কাছে নিয়ে যায়, কার কাছে নিয়ে গেছে, কাগজের টুকরো, তাহলে চিরুনি, চিরুনি আর কাগজের টুকরো, কাগজের টুকরো, টুকরো, তাহলে এরা, তাহলে চিরুনি হচ্ছে কি না, আমি মেনেছি যে ঋণাত্মক, কাগজের টুকরো হচ্ছে কি নিস্তড়িত, তাহলে ঋণাত্মক আধানের কোনো একটা বস্তু ডেফিনেটলি নিস্তড়িত আধানের কোনো একটা বস্তুকে কি করবে, আকর্ষণ করবে, কাগজের টুকরোটাকে কি করবে, নিজের কাছের দিকে টেনে নেবে, তাই না? তো সেই কারণে একটা কাগজের টুকরোকে যদি নিয়ে যায় তাহলে সে ডেফিনেটলি কি করবে, আকর্ষণ করবে। নিস্তড়িত মানে কি, যে নিস্তড়িত বস্তুকে অলওয়েজ আকর্ষণ করে, নিস্তড়িত বস্তুকে অলওয়েজ আকর্ষণ করবেই করবে। কেন? তার মধ্যে প্রোটন আর ইলেকট্রন সেম সেম আছে, তো যে কোনো একটা আধান কি হবে না, প্রশমিত হয়ে যাবে, অপর একটা আধান গেইন করে যাবে, যার জন্যই যে কোনো একটা আধান বলতে এ যদি ঋণাত্মক হয় তাহলে এর ঋণাত্মকটা কি হবে, অপোজ হয়ে যাবে, কারণ এর ঋণাত্মক কি করবে, অপোজ করে দেবে, ধনাত্মক আধানটা কেবলমাত্র থেকে যাবে, তো পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তো এই কারণে কোনো একটা আধানের বস্তুকে যদি নিস্তড়িত আধানের কোনো বস্তুর কাছে নিয়ে যাওয়া হয় তাহলে সে ডেফিনেটলি কি করবে, আকর্ষণ করবে। তো এই কারণে না প্লাস্টিকের চিরুনি ওই কাগজের টুকরোকে কি করবে, আকর্ষণ করতে থাকবে। তো আই হোপ ক্লাস 8-এর এই 3টা কোশ্চেনকে আমরা সেট করতে পারলাম, বুঝতে পারলাম এবং মন দিয়ে নিজেকে রিলিভ করতে পারলাম। তো আই হোপ যদি এই কোশ্চেনগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব জরুর করবে। তো আই হোপ এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।